ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ, মৌলিক সংস্কারে একমত হওয়ার আহ্বান এনসিপির। সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না? এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনায় নীল মির্জা ফখরুল। চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি, শুদ্ধি অভিযানের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক সংসদ সদস্য দিয়ে 50 লক্ষ টাকা আদায় করে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। আইন শৃঙ্খলার সমন্বয়ে জোর, নির্বাচনের প্রশিক্ষণ পাচ্ছেন 1.5 লাখ পুলিশ সদস্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 34, শিক্ষার্থীদের কাউন্সেলিং শুরু। যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আসছে চীনের তদন্ত দল। রেহানা পুত্র ববির ব্যাংক হিসেবে 13 কোটি টাকার লেনদেন, বৈধ উৎস না থাকায় মামলা। নির্বাচনের প্রশিক্ষণের নামে অর্থ লোপাটের অভিযোগে নুরুল হুদার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। এবং আসাম থেকে উচ্ছেদ করা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলমানদের। 1 মাসে গুঁড়িয়ে দেয়া হলো 3,500 বাড়িঘর। ভারতীয় হলেও বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। আলোচনায় উত্তপ্ত টেবিল, বিএনপির ওয়াকআউট, ফায়ার অ্যালার্মের সাইরেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 20তম দিনের প্রথমার্ধের সংলাপে দেখা গেছে এমন নানা নাটকীয়তা। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। তবে দিন শেষে সংলাপে নতুন কোনো বিষয়ে ঐক্যে পৌঁছাতে পারেনি দলগুলো। জাতীয় সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 20তম দিনের সংলাপের শুরুতেই উত্তপ্ত আলোচনার টেবিল। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। দলটির প্রতিনিধি জানান, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এটি হলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। আধা ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি। তবে এর কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত আলোচনার টেবিলে আতঙ্ক হয়ে হঠাৎ বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম। তড়িঘড়ি করে সবাই বের হয়ে যান রাস্তায়। হয়তো কোথাও কোনো আগুন বা আগুন সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে, এজন্য হয়তো ফায়ার অ্যালার্ম কেন হয়েছে তো বলা যাচ্ছে না, ছোটখাটো ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। দেশ ও জনগণের স্বার্থে মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপিকে একমত হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর জামায়াত নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত তারা, তবে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ভোট নিয়েও ষড়যন্ত্রের আশঙ্কা দলটির। দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না? এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের
কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু নানা ষড়যন্ত্র দেখতেছে, কারণ এখনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই। 25 মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় ঐতিহাসিক দলিল জুলাই সনদ তৈরি করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনায় নীল হওয়ার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ কি এটা চেয়েছিল? সকালের রাজধানীর শাহবাগে আলোচনা সভায় তিনি আরো বলেন, দেশে বিদেশি চাপে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করেও লাভ হবে না। জুলাই অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় রাজধানীর 6টি স্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করে যুবদল। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন নিপীড়নের পরেও জুলাই আন্দোলনে বিএনপির কোনো নেতাকর্মী মুচলেকা দেয়নি। এ সময় সমন্বয়কদের চাঁদাবাজিতে হতাশা জানান বিএনপির বর্ষিয়ানি রাজনীতিক। ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেকা দেন নাই। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক সংসদ সভায় দিয়ে 50 লক্ষ টাকা আদায় করে। শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ পরিচালিত হলেও 1 বছরেও তার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করে লাভ হবে না। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল। আজকে যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের সম্মতি সবাই তো জানে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না জাতীয় নাগরিক পার্টি। সংগঠনে শুদ্ধি অভিযান শুরু হবে বলে জানান নেতারা। জামালপুর ও ময়মনসিংহে পদযাত্রায় এনসিপি নেতারা আরও বলেন, সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি তৈরি করতে হবে। এ সময় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের সমালোচনা করেন তারা। বলেন, গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারত না কেউ। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই জামালপুরে এনসিপির পদযাত্রা। এতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারত না কেউ। সংস্কার ছাড়া ভোট হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি। বিকেলে পদযাত্রা পৌঁছায় ময়মনসিংহে। নগরীর টাউন হল মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি। সংগঠনে শুরু হবে শুদ্ধি অভিযান। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি। এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না।
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করায় বিএনপির সমালোচনা করেন আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। যেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না। নির্বাচন কমিশন সহ দুদক, পিএসসি, ন্যায়পাল নিয়োগের মতো বিষয়ে সাংবিধানিক কমিটি তৈরি করার দাবি জানান শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এ সময় দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণ অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মঙ্গলবার টাঙ্গাইল ও গাজীপুরে এনসিপির 29তম দিনের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার আশা করছে জামায়াত ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিকের সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শক্তিশালী ও মানসম্পন্ন সংসদ গঠনে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে পোশাক শিল্প সহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন কোরিয়ান রাষ্ট্রদূত। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে এই নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলার সমন্বয়ে জোর দেন তিনি। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রশিক্ষণ পাচ্ছেন 1.5 লাখ পুলিশ সদস্য। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, পুলিশ মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সামনে হাজির হন প্রেস সচিব। জানান, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোটের আগে প্রশাসনে হবে প্রয়োজনীয় রদবদল। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের সময় দায়িত্ব পালন সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাপে ধাপে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। এক বেশ যাবে, আরেক বেশ আছে ইলেকশনের আগ পর্যন্ত। চাঁদাবাজ যেই হোক ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি। 30 আসামির বিচার শুরু চেয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলন দমনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মাঠে নামিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য। মঙ্গলবার আসামি পক্ষের শুনানি শেষে বিচার শুরু হবে কিনা জানাবেন ট্রাইব্যুনাল। বিতর্কের মুখে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়া আমিনুল গনি টিটো।
এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলার 6 আসামিকে বিচারকের সামনে হাজির করা হয়। এর মধ্যে আবু সাইদকে সরাসরি গুলি করা আমির হোসেন ও সুজন চন্দ্র রায়ও ছিলেন। সকাল 11:30টার পর শুরু হয় শুনানি, যেখানে আবু সাইদ হত্যার পুরো চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বেরোবির সাবেক ভিসি ও পুলিশ কমিশনারের সংশ্লিষ্টতা, চাপ দিয়ে 4 বার সুরত হাল ও ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করানো সহ সামগ্রিক বিষয় তুলে ধরা হয়। এ সময় 30 আসামির বিচার শুরুর আবেদন করে শুনানি শেষ করে প্রসিকিউশন। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং যারা হত্যার শিকার হতে পারত তাদেরকে আসামি করে জেলখানায় বন্দী করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীদের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আলোচিত আমিনুল গনি টিটো জানান, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরের পক্ষে দাঁড়াবেন। আমি রিপ্রেজেন্ট করছি প্রক্টর শরীফুল ইসলাম, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক 8 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে 7 আগস্ট। আর লক্ষ্মীপুরে 5 জনকে হত্যা মামলায় 3 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গত বছরের 28 জুলাই আন্দোলন ঘিরে সহিংসতায় 147 মৃত্যুর তথ্য দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যদিও গণমাধ্যমের হিসেবে এই সংখ্যা ছিল 2 শতাধিক। এদিন ডিবি কার্যালয় থেকে জোর করে আদায় করা ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয় নাহিদ ইসলামকে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মুক্ত থাকা কয়েকজন সমন্বয়ক। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। এক এক করে 5 সমন্বয়কের পর গত বছরের 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে জানান মুক্ত থাকা 3 সমন্বয়ক। সেই সঙ্গে সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়, সারা দেশে বিনা বিচারে হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তারা। ডিবিতে যখন ছিলাম বাধ্যতামূলক আমাদের একটা পড়া স্ক্রিপ্ট পড়ানো হয়, তখনই আমাদের মনে হচ্ছিল এখান থেকে আমরা বের হই, এরপর আবার আমাদের সংগঠিত করে রাজপথে নামতে হবে। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যা সঠিক নয় বলেও জানান শিক্ষার্থীরা। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। 5 আগস্টে ক্ষুব্ধ ছাত্র জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজ, একদিন পেরিয়ে গেলেও মেলেনি সন্ধান। দীর্ঘদিন স্ল্যাব না থাকায় এ দুর্ঘটনা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিভে গেল ক্ষুদে শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ানের জীবনও। বারবার সংশোধনের পর সরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 34 জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 45 জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 33 জনের মধ্যে 27 জনই শিশু। এর মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। দগ্ধদের চিকিৎসায় দুপুরে জরুরি পর্যালোচনা ও মূল্যায়ন সভা করে বার্ন ইনস্টিটিউট।
ঝরে পড়ছে একের পর এক ফুল, বাড়ছে হাসপাতালে কাতরানো শিশুদের পরিবারের শঙ্কাও। মাইলস্টোন ট্র্যাজেডিতে 14 বছরেই থেমে গেল সাহিল ফারাবী আয়ানের জীবন। 21 জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের 40% পুড়ে গিয়েছিল। রোববার রাত 1:45টায় আইসিইউতে মারা যায় আয়ান। রাতেই তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ নিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা 18, চিকিৎসাধীন 33 জনের মধ্যে 27 জনই শিশু। এর মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার মতো আছেন 10 জন। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা নিয়ে আরেক দফা সংশোধনী দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সবশেষ সংশোধনীতে মৃতের সংখ্যা নামিয়ে আনা হয় 33 জনে। আয়ানের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 34-এ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির পর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। বিভীষিকাময় সেই দুপুরের স্মৃতি এখনো তাড়া করে ফিরছে ছাত্র, শিক্ষক আর অভিভাবকদের। ভাঙা দেয়াল আর পোড়া গাছের পাশে ফুটে ওঠা ফুল যেন বলছে জীবন থেমে থাকে না। ট্রমা কাটাতে কাউন্সেলিং ক্যাম্প শুরু হয়েছে। বিমান দুর্ঘটনা তদন্তে চীন থেকে প্রতিনিধি দল আসছে বলে জানিয়েছে বিমান বাহিনী। আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দাবি, রাজুকের অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করা হয়েছে। ইট পাথরে আবৃত শহর ঢাকা, সেথায় এক স্বপ্ন সারথি আঁকা। সবুজে সবুজে ক্যাম্পাস প্রশান্তিময়, শত প্রজাতির পুষ্পে পুষ্পময়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ঠিক পাশে থাকা সাইনবোর্ডের লেখা সত্যি প্রমাণ করতেই যেন পোড়া গাছেও দেখা মিলল ফুল। দুর্ঘটনার সপ্তাহ পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে স্কুল প্রাঙ্গণ। স্বাভাবিক হওয়ার প্রস্তুতির মাঝেও দুর্ঘটনার ভয়াবহতা, শিক্ষার্থী সহকর্মীদের হারানোর শোক তাড়া করে ফিরছে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের। আমাদের কাছে অনেক খারাপ লাগে, মনে হয় যে ওই ঘটনা আবার আমরা চোখের সামনে ভেসে আসছে। বাচ্চারা আসলে ওদেরকে সামনে আগায় দিত, গার্ডিয়ানদের কাছে দিত। শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের কাউন্সেলিং এবং চিকিৎসার জন্য 7 দিন ব্যাপী অস্থায়ী মেডিকেল ক্যাম্প করেছে বিমান বাহিনী। কাউন্সেলিং এ আসা অনেকেই এখনো মানসিকভাবে দুর্বল বলে জানান চিকিৎসকরা। আল্লাহ রক্ষা করছে, ওর 2টা ক্লাস ফ্রেন্ড চলে গেছে। তাদেরকে আমি অনেক মিস করি, আর অনেক জোরে বিমান যায় তো আমার ভয় লাগে। সবারই একটা মেইন সমস্যা হচ্ছে যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, তাছাড়া বড় কোনো ধরনের আসলে মানসিক সমস্যা নাই। এদিকে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে বিমান বাহিনী জানায়, এই দুর্ঘটনার সার্বিক তদন্তের জন্য চীন থেকে আসবে একটি তদন্ত দল। সমন্বিত তদন্তের পরই জানা যাবে বিমান দুর্ঘটনার আসল কারণ। সঙ্গে ঢাকার আকাশ প্রতিরক্ষার কথা মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান ঘাঁটি থাকা জরুরি বলেও জানানো হয়। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা উচ্চ পর্যায়ের একটা তদন্ত অলরেডি চলমান। জাতীয় পর্যায়ে একটা তদন্ত পর্ষদ গঠিত হয়েছে এবং আরও একটা তদন্ত পর্ষদ জয়েন্ট লেভেলে হবে। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে টার্মস অফ রেফারেন্সে আমরা নিয়ে আসব। এর বাইরেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, রাজুকের প্রয়োজনীয় অনুমোদন নিয়েই সেখানে ভবন নির্মাণ এবং পরিচালনা করছেন তারা। আর ভবনের চারপাশের গ্রিলগুলো শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দেয়া হয়েছিল বলেও জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। বাচ্চারা এখানে দৌড়দৌড়ি করে, আমি রিস্ক নিতে পারি না যে এখানে কোনো একটা ব্যারিকেড নেই। সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়, বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসে শ্রেণী কার্যক্রম কবে শুরু হচ্ছে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। মর্মান্তিক সেই দুর্ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও এখনও পোড়া গন্ধ কাটেনি এই জায়গা থেকে। শিক্ষা কার্যক্রম শুরু হবার প্রস্তুতি চলছে, হয়তো শুরু হয়ে যাবে শিক্ষা কার্যক্রম। তবে সেই প্রাণোজ্জ্বল শিক্ষা কার্যক্রম যে পূর্ণদমে চালানো সম্ভব হবে না তা কিন্তু বলাই যায়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাবে 13 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব টাকার উৎস হিসেবে বৈধ কোনো ব্যবসার প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে নির্বাচনী প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মাধ্যমে সিআরআই ও বিভিন্ন প্রকল্পের আড়ালে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এই অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনেক অনেক ধন্যবাদ। উঠে আসে ববির নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া প্রায় ৩ কোটি টাকা সম্পদের বৈধ উৎস দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার কোনো দৃশ্যমান ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একই দিনে একাদশ জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে ৭.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৭,৪৭,৫৭,০০০ টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সরকারি জমি দখল করে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার ক্রিকেটারের, প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বিসিবি। সমঝোতার ভিত্তিতে জিডি প্রত্যাহারের সিদ্ধান্ত বাদীর। গাজীপুরের টঙ্গীতে ড্রেনে পড়ে এক নারী নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি সন্ধান। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তেজিত জনতা। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে ১ ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে রোববার রাত ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি। এরপর থেকেই উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। তবে উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। তাদের সরিয়ে দিতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনের স্ল্যাব খোলা থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতাল, সিটি কর্পোরেশন এবং সড়ক বিভাগের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। যদিও এই ঘটনায় বিআরটি এর ওপর দায় চাপাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে গ্যাপ আছে, ইম্পেরিয়াল মালিকদেরও গ্যাপ আছে এবং তাদের অনেক গাফিলতি আছে। আমরা অত্র এলাকার গ্রামবাসী সকল আমরা গিয়েছিলাম, আমরা দরখাস্ত পর্যন্ত দিচ্ছি ইম্পেরিয়াল হাসপাতালের মালিকদের বরাবর। তারা কোনো কর্ণপাতি করে না। যেখানে মহিলাটা পড়েছে ওখানে স্ল্যাব ছিল না, পানি উপরে উঠে গেছিল, দেখতে পারে নাই, এই জন্য মনে করেন ড্রেন দিয়ে আজকে এই দুর্ঘটনা ঘটছে। যেসব জায়গাতে এগুলো হয় এগুলো চিহ্নিত না করলে তো সমস্যা, এটা তো প্রশাসনের দায়িত্ব। লোকাল ট্রেনের ধাক্কায় উল্টে যায় লালমনি এক্সপ্রেসের 2টি বগি। লালমনিরহাট রেল স্টেশন এলাকার এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। তবে স্বাভাবিক রয়েছে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল। ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। লাইনচ্যুত হয়ে উল্টে আছে ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে বুড়িমারি থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে বিডিআর গেট এলাকায় আরেকটি লাইনে ঘোরানো হচ্ছিল লালমনি এক্সপ্রেস ট্রেনটি। সে সময় হঠাৎই লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়। এতে 2টি বগি লাইনচ্যুত হয়। আহত হন অন্তত 5 জন। বিকট শব্দে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুর্ঘটনার কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভুল সিগন্যালের কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। কোন কারণে এটা হয়েছে এটা তদন্তের আগে বলা যাবে না। যেহেতু ঘটনাটা হয়েছে, আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা। ক্ষতিগ্রস্ত হয়েছে 2টা কোচ ইঞ্জিনের সাথে যেটা আছে, তো ওই 2টা কোচের ব্যাপারে আমাদের রিলিফ ট্রেন আসবে, রিলিফ ট্রেন দিয়ে তারপর আমরা করবো। প্রাইমারি ভাবে আমরা হ্যান্ড শেন্ডিং করে যতটুকু ক্লিয়ার করা যায় আমরা আগে সেটা করছি, তারপরে হচ্ছে আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করব। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। সময় সংবাদ, লালমনিরহাট। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও বরিশালের নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। পানিতে টইটুম্বর চারপাশ, বৃষ্টির জন্য জমেছে হাঁটু পানি। জলাবদ্ধতায় চরম ভোগান্তি নগরবাসীর।
সোমবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ। এতে চট্টগ্রামের ওয়াসা, জিইসি, মেহেদীবাগ, আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যায়। পানি ঢুকে যানবাহন চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়। জলবদ্ধতা থেকে পুরোপুরি পরিত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। সবাই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উন্নতির কিছু দেখতেছি না। পানি লেগেই আছে চট্টগ্রাম শহরে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাঘাট কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো। অন্যদিকে বরিশালের মুন্সি গ্যারেজ, শীতলাখোলা মোড়, বগুড়া রোড সহ অন্যান্য নিচু এলাকারও একই অবস্থা। পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। পানি উঠে তলায় যায়, ঘর বাড়ি সব জায়গায় পানি, মাল পার সব ভিজে যাইতেছে, কেউ খবরও নেয় না, কিছু না। এখন এখানে গিয়ে পাশের অপেক্ষা আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ড্রেনগুলো স্থায়ীভাবে একটা ব্যবস্থা হবে, খালগুলো স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের 15টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। ভেসে গেছে মাছের ঘের সহ ফসলি জমি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের প্রায় 3 কিলোমিটার অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সাগরের জোয়ারের ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড সড়কটির অন্তত 10টি স্থান। ঝুঁকির কারণে আপাতত ওই অংশে বন্ধ রয়েছে যান চলাচল। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের উত্তাল জোয়ারে লন্ডভন্ড কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের অন্তত 3 কিলোমিটার অংশ। পিচডালা সড়ক ভেঙে পড়েছে কোথাও, কোথাও আবার ঢুকে পড়েছে সাগরের পানি। টেকনাফ 0 পয়েন্ট থেকে শিশু পার্ক পর্যন্ত সড়কটির অন্তত 10টি স্থান ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত, যেখানে তীব্র ভাঙনে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ভাঙনের ঝুঁকিতে বন্ধ রাখা হয়েছে 3 কিলোমিটার অংশে যান চলাচল। এতে বিপাকে পড়েছেন সাবরাং ও শাহপুরী দ্বীপগামী যাত্রী ও চালকরা। আমরা আসছি একটু সামনে মেরিন ড্রাইভ দেখবো, কিন্তু পারতেছি না যেতে। ভাঙে গেছে, এখন আসছে আর যেতে পারছি না, আবার ব্যাক করতে হচ্ছে আমাদেরকে। ভাঙন কবলিত মেরিন ড্রাইভের বিপরীতে রয়েছে 20টি গ্রাম। চাষাবাদ হয়েছে কয়েক হাজার একর জমিতে। তাই সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়লে ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারে এবং ঘরবাড়ি প্লাবিত হওয়ার শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। আর এভাবে যদি বাংলাদেশ থাকতো তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হবে, কারণ আমাদের এখানে কৃষক, আমরা তো সবাই কৃষক এখানে। প্রাথমিকভাবে ভাঙন রোধে কাজ করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। জিওব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত অংশ রক্ষা করার চেষ্টা চলছে। এটা যুগোপযোগী করার জন্য এখানে কংক্রিট থেকে শুরু করে আরো উন্নত কাজ করতে হবে। দেশের দীর্ঘতম মেরিন ড্রাইভ শুধু পর্যটনের জন্য নয়, সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই দ্রুত সময়ের মধ্যে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার আবহাওয়ার খবর। এবার জেনে নেব বাতাসের মানসূচক। আজ ঢাকা বিভাগে বাতাসের মান 97, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 83। চট্টগ্রাম বিভাগে বাতাসের মান 56, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 93। রাজশাহী বিভাগে বাতাসের মান 104, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 89। সিলেট বিভাগে বাতাসের মান 68, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 90। খুলনা বিভাগে বাতাসের মান 86, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 87। বরিশাল বিভাগে বাতাসের মান 71, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 87। রংপুর বিভাগে বাতাসের মান 76, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 92। ময়মনসিংহ বিভাগে বাতাসের মান 73, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 92। দেশের বাইরের খবর। অনুপ্রবেশকারী তকমা দিয়ে ভারতের আসাম রাজ্য থেকে উচ্ছেদ করা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলমানদের। রাজ্য সরকারের তথ্য মতে গত 1 মাসে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 3,500 বাড়িঘর। খোলা জায়গায় বসবাস করছেন হাজারো মানুষ। ভুক্তভোগীরা বলছেন, ভারতীয় নাগরিক হলেও বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের তাড়িয়ে দিতে চায় স্থানীয় সরকার। প্রশাসনের এমন পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাষা এবং ধর্মভিত্তিক বৈষম্য হিসেবে আখ্যা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
শত শত বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার এই দৃশ্য ভারতের আসামের। রাজ্যটিতে গত এক মাসেই ভেঙে ফেলা হয়েছে প্রায় ৩,৪০০ বাংলা ভাষাভাষী মুসলমান পরিবারের ঘর। সরকারিভাবে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর মাথার উপর আর কোনো ছাদ নেই তাদের। অস্থায়ী শিবিরেই দিন কাটাচ্ছেন উচ্ছেদ হওয়া হাজারো পরিবার। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ, এটি কেবল বসতভিটা উচ্ছেদ নয়, বরং একটি সম্প্রদায়কে দেশছাড়া করার মতো পদক্ষেপ। নরেন্দ্র মোদীর দল বিজেপি যেখানে ভোটের প্রস্তুতিতে ব্যস্ত, সেখানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে 2021 সাল থেকে শুরু হয়েছে ধারাবাহিক উচ্ছেদ অভিযান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরই মধ্যে 160 বর্গ কিলোমিটার এলাকা থেকে 50,000-এরও বেশি মানুষকে উচ্ছেদ করা হয়েছে, যাদের বেশিরভাগই বাঙালি মুসলমান। রাজ্য সরকারের দাবি, এই এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। তবে উচ্ছেদ হওয়া ভুক্তভোগীরা বলছেন তারা ভারতীয় নাগরিক। ওরা বলে আমরা বাংলাদেশি। আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ আছে। বাবার দাদার নাগরিকত্বের সব পুরানো কাগজপত্র আছে। আর কত প্রমাণ লাগবে তাদের? যে অভিযোগগুলো আমাদের উপর চাপানো হচ্ছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। যদি সত্যি কোনো বাংলাদেশি থাকে তাহলে আমরা সবাই চাই সরকার যেন তাদের ফেরত পাঠায়। ওরা আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, তারপর আমরা এই ক্যাম্পে চলে এসেছি। সরকার আমাদের কোনো খোঁজ নেয়নি, প্রশাসন থেকে কেউ আসেনি। এই ক্যাম্পে গরিব মানুষজন থাকছে যাদের ঠিকমতো খাবারও জোটে না। সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন বিজেপিকে সুযোগ করে দিয়েছে মুসলিম বিরোধী মনোভাবকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন তাসকিন আহমেদ। ঘটনাস্থলে থাকলেও এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না বলে দাবি তার, বরং বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত আর বিব্রতকর বলছেন তারকা পেসার। অন্যদিকে বাদীর দাবি তাসকিন মিথ্যে বলছেন, তবে তার ইমেজের কথা বিবেচনায় অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এসব নিয়ে বিব্রত ক্রিকেট বোর্ড। কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ এবার আলোচনায় মাঠের বাইরের ঘটনায়। গুড বয় ইমেজকে বিদায় জানিয়ে এই পেসার জড়ালেন বিতর্কে। বাল্যবন্ধুদের সঙ্গে ঝগড়া রূপ নেয় মারামারিতে। পরে অভিযোগ দায়ের করা হয় মিরপুর মডেল থানায়। বাদীর দাবি, এরকম ঘটনা এবারই প্রথম নয়। আমি ছোটবেলার ফ্রেন্ড, আজকে থেকে এই কোশ্চেনটা রেজ হয়নি। রেজের আগেও হয়েছে, এর আগেও বোঝানো হয়েছে। যখন জিনিসটা আউট অফ দ্য লাইন চলে গেছে তখন এই স্টেপটা নেওয়া হয়েছে। যদিও এসব কিছুই অস্বীকার করেছেন তাসকিন। তার দাবি, ঘটনাস্থলে থাকলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এমন অভিযোগকে আখ্যায়িত করেছেন উদ্দেশ্যপ্রণোদিত আর বিব্রতকর হিসেবে। তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সমাধান করেছেন নিজেরাই। বন্ধুর কথা বিবেচনায় অভিযোগ উঠিয়ে নিলেও এমন ঘটনার পুনরাবৃত্তি চান না ভুক্তভোগীরা। এইভাবে না হয়ে আরো খারাপ ভাবে আসতে পারতো, ওইটা আমি হ্যান্ডেল করছি। তাজিমের কথা চিন্তা করে আমি প্রোটেকশনাল থাকতে পারি, তো আমার নিশ্চয়তা দিতে হবে। এদিকে সারাদিন ব্যাপী চলা ঘটনায় বিব্রত ক্রিকেট বোর্ডও। তারকা ক্রিকেটারের এমন কর্মকাণ্ডের জবাবে উত্তর নেই নীতি নির্ধারকদের কাছে। অপেক্ষা অভিযোগ প্রমাণের। সংশ্লিষ্টতা পেলে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিসিবি পরিচালক। আমাদের আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আমিনের ফাইল, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে। কিন্তু এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এসব জড়ানো উচিত না। ক্রিকেটারদের বিতর্কে জড়ানোর ঘটনা এবারই প্রথম নয়, বরং মাঠের বাইরের আলোচনায় গিয়ে ক্যারিয়ার ধ্বংস করার উদাহরণও রয়েছে অনেক। ঢাকা এক্সপ্রেসের জন্য এমন ঘটনা বিব্রতকর তার ভক্ত অনুরাগীদের জন্যও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ। মৌলিক সংস্কারে একমত হওয়ার আহ্বান এনসিপির। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। আইন শৃঙ্খলা সমন্বয়ে জোর। ভোটের প্রশিক্ষণ পাচ্ছে 1.5 লাখ পুলিশ সদস্য। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 34। শিক্ষার্থীদের কাউন্সেলিং শুরু। যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আসছে চীনের তদন্ত দল। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।